সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে মবের দৃশ্যগুলো আমাদের সামনে অনেক ভেসে আসলো বিভিন্ন জায়গায় আশপাশে, এবং আমি নিজেও মব নিয়ে কাজ করেছি এবং বিশেষজ্ঞরা যেটা আমার কাছে বলেছেন দুটি কারণে সমাজে মব বাড়ে তাদের দৃষ্টিতে। একটি হচ্ছে যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় এবং মানুষের আইনের প্রতি বা বিচারের প্রতি যখন আস্থা হারিয়ে যায়, অনাস্থা তৈরি হয়, তখন এটি বেশি তৈরি হয়। এটি নিয়ে আমি দেখেছি আপনারও উদ্বেগ আছে, আপনারও দুশ্চিন্তা আছে। 30 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি একটি আলোচনায় আপনার বক্তব্যটা এরকম, যেভাবে মবের ঘটনা ঘটছে তা খুবই আতঙ্কজনক। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার মবের পৃষ্ঠপোষকতা করছে, যারা মব সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু তা না করে সেখানে তারা আলোচনা করতে গিয়েছিলেন, সেই মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্যার, আমার প্রশ্ন, সরকার কি আসলে মবের পৃষ্ঠপোষকতা করছে? সরকারের যে ভূমিকাটা, মানে এই যে 5ই আগস্টের পরে যে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম ভাঙচুর, হামলা, তারপর ধরপাকড়, জোর জবরদস্তি, সেগুলির মধ্যে আমি 3টা ধরন দেখি। একটা ধরন হচ্ছে যে আওয়ামী লীগের সময় যে অত্যাচারটা হয়েছিল সেটার প্রতি ক্ষোভ, সেটার ব্যাপারে ক্ষোভের কারণে অনেকে দেখা যাচ্ছে যে বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে। সেটা একটা বোঝা যায় যে হ্যাঁ, সেটার একটা মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে কিছু সুযোগ সন্ধানী লোক, যখন একটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয় অনিশ্চিত, তখন তারা ওই সুযোগে তারা লুটপাট করছে কিংবা বিভিন্ন ধরনের দখল করছে, জমি দখল, বাড়ি দখল, এই সমস্ত করছে। আর তৃতীয়টা হচ্ছে খুবই মতাদর্শী, মানে মতাদর্শী একটা গোষ্ঠী যারা মানে গান পছন্দ করে না, নাটক পছন্দ করে না, তারপর সাংস্কৃতিক তৎপরতা, ছবি আঁকা, শিল্পকর্ম, ভাস্কর্য, মানে কোনো ধরনের সাংস্কৃতিক অভিব্যক্তি মানুষের যা আছে কিংবা বিভিন্ন ধরনের নির্মাণ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা খুব মানে তারা এগুলো পছন্দ করে না। মানে মানুষের আনন্দ, মানুষের সক্রিয়তা, বিশেষত মেয়েরা যখন, মেয়েদের একটা সক্রিয় ভূমিকা, নারীর একটা সক্রিয় সত্তা, সেটা তাদের অসহ্য। তার ফলে দেখা যায় যে এই যে আক্রমণগুলি হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে কিংবা গান বন্ধ হচ্ছে। কয়দিন আগেও দেখলাম যে একটা উৎসব, শরৎ উৎসব, সেটা বন্ধ হইল। এবং এই সমস্ত যে উৎসব বন্ধ হচ্ছে, মাজার ভাঙচুর হচ্ছে, গান বন্ধ হচ্ছে, নাটক বন্ধ হচ্ছে, তারপর এই যে বাউলদের কিংবা বিভিন্ন ধরনের গানের আসর হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হওয়ার পেছনে মানে সরকারের ভূমিকাটা দেখা যাচ্ছে যে সরকার কোনো কোনো ক্ষেত্রে চুপচাপ থাকছে, কোনো কোনো ক্ষেত্রে আবার সেটাকে ডিফেন্ড করার মতো কথা বলছে। যেমন এটা তো মব সন্ত্রাস না, এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ, কিংবা এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব এই যে ভাঙচুরগুলো হলো, আক্রমণগুলি হলো, এগুলো আসলে জনতার স্বতঃস্ফূর্ত আক্রমণ না, এগুলো খুবই পরিকল্পিত এবং এর পেছনে কিছু লোক দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে ওই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তার মানে খুবই পরিকল্পিত ঘটনা। এবং মব সন্ত্রাস সেই কারণেই বিপজ্জনক যে এটা পরিকল্পিতভাবে জবরদখল করার জন্য অনেক প্রতিষ্ঠানে এরকম হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অমুক শিক্ষক কিংবা অমুক অধ্যক্ষ, প্রধান শিক্ষক জোর জবরদস্তি করে, অপমান করে, গলায় জুতা মালা পরিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে, আবার কাউকে বসানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্রীড়নক হিসেবে কিংবা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভাড়াটে হিসেবে একটা মব তৈরি করা হয়, তৈরি করে সে হয়তো প্রতিষ্ঠান দখল করছে, পদ দখল করছে, চেয়ার দখল করছে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন জুলাইয়ের নাম দিয়ে সেটাকে যদি বৈধতা দেওয়া হয় কিংবা সরকার যদি তার প্রতি নমনীয় থাকে, তাহলে তো একটা ভয়ঙ্কর আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। এবং এর মধ্যে থেকে তো কোনো ধরনের নতুন যে গণতান্ত্রিক রূপান্তরের কথা হয়েছিল, বৈষম্যহীন বাংলাদেশের কথা হয়েছিল, সেটা তো অনেক বড় ধরনের আক্রমণের মুখে পড়ে যায় এই সমস্ত ঘটনা ঘটলে। স্যার, আপনি একটু আগেই বলছিলেন যে নারীর ভূমিকা অসহ্য লাগছে কারো কারো কাছে। তো এই সমাজটা তো তাদেরই, যখন আমরা দেখেছি যে আপনি নিজেও স্যার দ্রোহের যাত্রা যেটা হয়েছিল 2 তারিখে আগস্টে, সেখানে আপনি সভাপতিত্ব করেছিলেন ওই অনুষ্ঠানের। সেই অনুষ্ঠান বলি কিংবা গোটা জুলাই জুড়ে যদি বলি, আমরা দেখেছি যে যেমন একেবারে ছোট পোশাক পরা, আবার বোরখা পরা নারী, পুরুষ, দাড়িওয়ালা কিংবা অন্য ধর্মাবলম্বী বিভিন্ন সবাই সব ভুলে মিলেমিশে একাকার হয়ে একটা অভ্যুত্থান করলো।
কি এমন হলো যে এখন কেউ কাউকে সহ্য করতে পারছে না? না, সব ধর্ম, সব জাতি, সব লিঙ্গ, সব শ্রেণী, জি, মানে এই যে 4টা ভাগ যদি করি আমরা, এই 4টা ভাগের সকল মানুষেরই অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়। কেন অংশগ্রহণ ছিল? অংশগ্রহণ ছিল কারণ এই 4 অংশের মানুষই নানানভাবে প্রতারিত বোধ করেছেন, বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিংবা দেশের সামগ্রিক চিত্রে ক্ষুব্ধ হয়েছেন। জি, সেই জন্য তারা নেমে এসছেন। ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে তারপরে যখন জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকার গঠিত হলো, সরকার গঠিত হলে তো আসলে জনগণের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকে হ্যাঁ, সেই মুহূর্তে যখন জনগণ প্রতিরোধের মধ্যে থাকে। সেই সময় এমন মুহূর্ত তৈরি হয় যখন রাষ্ট্রের কোনো বল প্রয়োগকারী সংস্থা কাজ করতে পারে না, এবং ওই সময়টা হচ্ছে এমন একটা মুহূর্ত যখন জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা খুবই অসাধারণ কিংবা অলৌকিক একটা প্রকাশ ঘটে। তো ওই পর্বটা যখন শেষ হয়, যখন আবার পুরো জিনিসটাকে একটা স্থিতির মধ্যে আনা হয়, তখন আবার পুরনো প্রতিষ্ঠান, পুরনো ক্ষমতা সম্পর্কগুলো আবার সামনে আসে। এবং সেটা যখন সামনে আসে, আমাদের এখানে যে শক্তিগুলো সাম্প্রদায়িক বলি কিংবা ধর্মীয় ফ্যাসিবাদী বলি কিংবা জাতিগত বিদ্বেষী বলি কিংবা শ্রেণী নিপীড়ক বলি, লুটেরা বলি, এই গোষ্ঠীগুলো তো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আছে, সামাজিক সম্পর্কের মধ্যে আছে। এরা নিজেদেরকে ক্ষমতায়িত মনে করছে যে আমাদের হাতেই ক্ষমতা এখন, আমরা যা খুশি তাই করতে পারি। তো সুতরাং তাদের একটা বড় জায়গা হচ্ছে অন্য ধর্মাবলম্বী, অন্য জাতি এবং অন্য লিঙ্গ, এই 3-এর উপরে আক্রমণ তাদের। নারী বিশেষত আক্রান্ত হয় এই কারণে যে নারীর সক্রিয়তা তারা হুমকি মনে করে। নারী তাদের জন্য ভীতিকর, কারণ নারীর সক্রিয়তা মানেই হচ্ছে একটা সমাজে সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং একটা সৃজনশীলতা আসবে তার মধ্যে, এবং সকলের নিরাপত্তার যে জায়গাটা সেটা নারী নিরাপত্তা দিয়েই নিশ্চিত হবে। তো নারী যখন বলে যে আমি গান গাইতে চাই, সেটাও না। নারী যদি বলে আমি খেলতে চাই, সেটাও না। নারী যদি বলে যে আমি চলাফেরা করতে চাই, সেটাও না। আমি লেখাপড়া করতে চাই, সেটাও না। মানে এই যে না বলা গোষ্ঠীটা, এইটা তারা একটা রাজনৈতিক মতাদর্শিক চেহারা নিয়ে এখন একটা জোর খাটানোর চেষ্টা করছে বাংলাদেশে।